রওনক নিজের হাতের দিকে তাকিয়ে আছে, উর্বি তাকিয়ে আছে তার দিকে। হাত থেকে দৃষ্টি সরিয়ে রওনক উর্বির মুখের দিকে তাকায়। উর্বি আবারও অস্ফুট স্বরে বলে ওঠে, আরেকটা দিয়ে যান। রওনক নিজের হাত সরিয়ে নিতে গেলে উর্বি হাত ছাড়ে না, ধীরে ধীরে উঠে বসে রওনকের চোখে চোখ রেখে বলে ওঠে, চুমুটা খেয়েছেন কার কপালে? রওনক নিশ্চুপ। উর্বি খোঁচা মেরে বলে ওঠে, আমার কপালে চুমু খাওয়ার সাথে আপনার বাচ্চার সুস্থতার কোনো সম্পর্ক নেই। চুমুটা খেলেন কেন? রওনক আবারও বিছানার একপাশে বসে পড়ে দেখতে থাকে উর্বিকে। উর্বি বলতে থাকে, এর থেকে আমায় আরও দুটো চড় মেরে দিন, তবুও এমন করবেন না আর, ক্ষমা চেয়েছি তো। আর দেব না নিজেকে কষ্ট, দেব না আপনাকে কষ্ট, করব না অসম্মান। বুঝতে পেরেছি, ঘুমাও। এত উত্তেজিত হওয়া ঠিক হচ্ছে না, আমার বেবির অসুবিধা হবে। ঠান্ডা গলায় জবাব দিয়ে রওনক পুনরায় উঠে দাঁড়াতে উর্বি আবারও হাত টেনে ধরে রওনকের। রওনক উর্বির দিকে তাকায়। উর্বি ছলো ছলো চোখে তাকিয়ে আছে রওনকের দিকে। রওনক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচু স্বরে উর্বিকে বলে ওঠে, কি কেঁদে ফেলবে? কাঁদবে? উর্বির ঠোঁট কাঁপছে। রওনক বলে, ওয়েট, এখনই কাঁদো না, একটু ওয়েট করো। কথাটা বলে রওনক জোর করে উর্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরের মাঝামাঝি স্থানে অবস্থানরত টি টেবিলের ওপর থেকে টিস্যু বক্স নিয়ে উর্বির পাশে বসে। উর্বি দেখতে থাকে রওনককে। রওনক উর্বির হাতে টিস্যু বক্স ধরিয়ে দিয়ে উর্বির চোখে চোখ রাখে। স্বাভাবিক গলায় বলতে থাকে, নাও এবার শুরু করো, পুরো বক্সটা ইউজ করবে আজ রাতে, দরকার পড়লে আরেকটা এনে দিব। উর্বি অস্ফুট স্বরে বলে, কেন করছেন? কি করছি? কষ্ট দিচ্ছেন। আর তুমি কি করেছিলে? ক্ষমা চেয়েছি তো। বেকুলতা উর্বির কণ্ঠে হয়ে গিয়েছে, আপনি ক্ষমা চেয়েছেন আর আমি ভুলে যাব সে বিভীষিকাময় রাতটা। হসপিটালে বাচ্চা মেয়েটা আধমরা হয়ে পড়ে আছে, আর এদিকে স্ত্রী তার অনাগত সন্তানের জীবন নিয়ে টানাটানি। আশেপাশে গোটা পৃথিবীতে কেউ ছিল না আমাকে সামলানোর জন্য। একা একা সামলেছি নিজেকে, ভুলে যাব আপনার সামান্য ক্ষমা চাওয়াতে। শাস্তি দিচ্ছেন তো, শুধরে নেওয়ার চেষ্টাও তো করছি নিজেকে, আর কি করব? যা শাস্তি দেওয়ার একেবারে দিয়ে দিন। আমি আমার স্বামীকে ফেরত চাই। আমি এটা চাই, আমি ওটা চাই, সব কিছু এখন থেকে আপনার চাওয়াতে হবে না। আমার যখন মনে হবে আপনি পুরোপুরি শুধরেছেন, আপনার মাথায় মস্তিষ্কে কিলবিল করতে থাকা পোকাগুলো নেমে গিয়েছে, যখন বুঝবো আপনার ব্রেইন আসলে কাজ করতে শুরু করেছে, তখন আপনি অবশ্যই আপনার স্বামীকে ফেরত পাবেন। এখন ঘুমান। উর্বির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে রওনক খামসা মেরে টিস্যু বক্স থেকে একদলা টিস্যু পেপার বের করে উর্বির গাল মুছিয়ে দেয়। হাই তোলার ভান করে বলতে থাকে, নিন, আমি উদ্বোধন করে দিলাম। এখন শুরু করুন আপনার অশ্রুবর্ষণ আর নিজেরটা নিজে মুছে নিন অনুগ্রহপূর্বক। একটু থেমে রওনক বলে ওঠে, ওয়েট, ব্যাপারটা জমছে না, আর একটু ইন্টারেস্টিং করতে হবে। উর্বি অবাক চোখে তাকিয়ে আছে রওনকের কথা শুনে। রওনক হাত বাড়িয়ে বেড সাইডের টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে প্লেলিস্ট থেকে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে গানটা ছেড়ে দেয়। তারপর উর্বির দিকে তাকিয়ে বলে, নিন, এবার কন্টিনিউ করুন কান্না। চোখের সামনে শ্রাবণের ধারার মতো বিরতিহীন অশ্রু বর্ষণের এমন অভূতপূর্ব দৃশ্যের সাথে এই গানটি একেবারেই সামঞ্জস্যপূর্ণ। নিন, শুরু করুন। আরে, আপনার চোখের আলগা পানি কোথায় ফুরিয়ে গিয়েছে নাকি এত তাড়াতাড়ি? কথাটা বলে রওনক আরেকটা টিস্যু পেপার বের করে উর্বির হাতে দেয়। উর্বি এক ঝটকায় টিস্যু বক্সটাকে আর ফোনটাকে ঘরের বরাবর মেঝেতে ছুঁড়ে মেরে রওনকের দিকে তাকায়। কাঁপা গলে বলে ওঠে, শর্মির পাপা, জি বলেন। উর্বি বলতে থাকে, আমি আমার স্বামীকে ফেরত চাই, সময় হলে পাবেন। উর্বির ঠোঁট কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, নাকের পেশি প্রসারিত আর সংকুচিত হচ্ছে। রওনক এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছে, যদিও তার খুব হাসি পাচ্ছে, কিন্তু সে চেহারা যথেষ্ট গাম্ভীর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আজ যে সে সিদ্ধান্ত নিয়েছে, যদি এই মেয়ে কাঁদে তাহলে সে আরও কাঁদিয়ে ছাড়বে, যদি না কাঁদে তাহলে সমস্ত শাস্তি মওকুফ করে বুকে টেনে নেবে। উর্বি কিছু বলছে না, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু শেষমেশ না পেরে কেঁদেই দেয়। ফুপিয়ে কাছে রওনক একটা গভীর নিঃশ্বাস ফেলে।
শাস্তি মৌকুব করা গেল না এই ভদ্রমহিলার, আজ সারা রাত কাঁদুক। সে নির্লিপ্ত ভঙ্গিতে উর্বির কান্নাকে পাত্তা না দিয়ে এদিক ফিরে শুয়ে পড়ে। উর্বি প্রচণ্ড আহত হয় রাওনাফের এমন আচরণে। সাথে সাথে কান্না থামিয়ে দিয়ে সে চোখ মুছে নেয়। চোখ মুখ মুহূর্তে কঠিন করে সে বিছানা থেকে নামে। রাওনাফ উর্বির কর্মকাণ্ড আন্দাজ করার চেষ্টা করছে। উর্বি বিছানা থেকে নেমে উঠে দাঁড়ায়। রাওনাফ বলতে থাকে, ঘরে কোনো ধরনের নাইফ বা ব্লেড নেই যেটা দিয়ে নিজেকে আঘাত করা যায়, হাত কেটে নকশা আঁকা যায়। উর্বি কপাল কুঁচকে ওপাশ ফিরে শুয়ে থাকা রাওনাফের দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বের হবার সিদ্ধান্ত নেয়। রাওনাফ সাথে সাথে উঠে বসে, দ্রুত পা ফেলে উর্বির কাছে গিয়ে তার হাত টেনে ধরে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কোথায় যাচ্ছ? শর্মীদের ঘরে। এখন থেকে ওখানে শোবো। ওরা দুবোন একটা বেড শেয়ার করে, আমার জায়গা হবে, ওদের কষ্ট হবে। ঠিক আছে, অন্য কোনো রুমে যাচ্ছি তবে। রাওনাফ উর্বির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উর্বিকে পাজা কোলা করে তুলে নেয়। উর্বি প্রথমে চমকে উঠলেও সাথে সাথে কেঁদে ওঠে। রাওনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আবার? আমি তোমাকে ছাদের স্টোর রুমে রেখে আসছি বরং। কথাটা বলে রাওনাফ ঘরের বাইরে পা রাখতে যাওয়ার আগে উর্বি দু হাতে রাওনাফের গলা জড়িয়ে ধরে ফোপাতে থাকে। রাওনাফ দাঁড়িয়ে যায়। উর্বির চোখের পানিতে তার গ্রীবাদেশ ভিজে যাচ্ছে। উর্বিকে বিছানায় বসিয়ে দেয় রাওনাফ, কিন্তু উর্বি তার গলা ছাড়ছে না, শক্ত করে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। রাওনাফ ছাড়াতে চেষ্টা করেও পারে না, হাতের বাঁধন আরও শক্ত করে উর্বি। দুজনে ওভাবেই কিছুক্ষণ বসে থাকে। কেউ কোনো কথা বলে না। উর্বি কান্না থামায় না। হঠাৎ রাওনাফের ঠোঁটের কোণে অস্ফুট হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে একটা হাত উর্বির পিঠে এবং আর একটা হাত উর্বির মাথায় রাখে। কিছুক্ষণ উর্বির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলে ওঠে, আর দেব না কষ্ট আমাকে। উর্বি জবাব দেয় না, কাঁদতে থাকে। রাওনাফ বলে, কান্না না থামালে শাস্তির মেয়াদ বাড়বে। উর্বি সাথে সাথে কান্না থামিয়ে ঝটপট চোখের পানি মোছে। রাওনাফ হেসে ফেলে। উর্বির মাথাটা বুকের সাথে চেপে ধরে হাসতে হাসতে বলে ওঠে, বোকা হাঁসের ছানা। উর্বি পুনরায় কেঁদে ওঠে অস্বস্তিতে। রাওনাফ ধমকে সুরে বলে, আবার? উর্বি কান্না না থামিয়ে আটকে আটকে বলে ওঠে, এই শেষ আর হবে না। সকাল সকাল নাবিল উঠে গিয়েছে। সে ধীর পায়ে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখে। গত দুদিন ধরে হালকা সর্দি জ্বর ছিল, এখন তার গায়ে একেবারে জ্বর নেই, কিন্তু জ্বরের থেকেও ভয়ঙ্কর কিছু এসেছে। তার গাল ফুলে গিয়েছে, অসহ্য যন্ত্রণা লাগছে। রাওনাফ দেখে বলছে, মাম্পস। প্রাথমিক কিছু ঔষধ দেওয়া হয়েছে, ঠিকমতো পরিচর্যা পেলেই সেরে যাবে। নাবিল একদিন যাবত কিছু গিলতে পারছে না, পানি খেতেও তার ভীষণ কষ্ট হচ্ছে। পানি খাওয়া তো দূর, কথা বলতেই তার জান বেরিয়ে যাচ্ছে। আয়নার সামনে থেকে সরে দাঁড়িয়ে সে ঘাড়ে একটা মাফলার পেঁচিয়ে বসে আছে। তার দৃষ্টি তার টেবিলের ওপর ফটো ফ্রেমটার দিকে। এটা খুব ছোটবেলায় তুলেছিল তারা 3 ভাই বোন এবং মাম্মা পাপা। শর্মীর বয়স তখন 1.5 বছর ছিল। ফোনের ভাইব্রেশনের শব্দে নাবিলের ঘোর কাটে। সে ফোনটা হাতে তুলে নেয়। ফ্রেন্ডরা সবাই গ্রুপ কল দিয়েছে। নাবিল কলটা রিসিভ না করে টেক্সট লিখে দেয়, কান টক, সামহাট সিক। আমিরুন এক বাটি বার্লি নিয়ে নাবিলের ঘরের সামনে এসে দাঁড়ায়। নাবিল, বাবা আসমো? নাবিল মাথা নেড়ে আসতে বলে আমিরুনকে। আমিরুন ঘরে ঢুকে বাটিটা নাবিলের বিছানার পাশের টেবিলে রাখে। নাবিলের দিকে তাকে বলে, এই বার্লিটা কষ্ট করে খাও বাবা, নয়তো শরীরে জোর পাইবা না। এইটা ছাড়া তো অন্য কিছু খাইতেও পারবা না। নাবিল মাথা নাড়ায়। তার এখন খাওয়ার ইচ্ছা নেই। আমিরুন জোর করতে থাকে, খাও বাবা, ভাইজান শুনলে রাগ করবে। নাবিল খাবে না, বাটিটা সরিয়ে দেয়। আমিরুন মুখ ফসকে বলে বসে, বড় ভাবি অসুস্থ মানুষ, কত কষ্ট করে বানাইছে শান্ত বাবা, একটু খাইয়া নাও। কথাটা বলে আমিরুন জিভ কাটে। উর্বি দরজার বাইরে দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকে। আমিরুনকে সে যেটা নিষেধ করে বারংবার আমিরুন সেটাই করেছে। নাবিল আমিরুনের কথা শুনে টেবিলের ওপর থেকে বার্লির বাটি উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারতে উদ্যত হয়। খাবার ওটা রাগ দেখানোর বস্তু নয়। উর্বি কথাটা বলতে বলতে ঘরে ঢোকে। নাবিল থেমে যায়, উর্বির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর অস্ফুট স্বরে বলে ওঠে,
নিজেকে নিয়ে ভাবুন, আপনি আমার কোনো কাজ করতে হবে না আপনার অসুস্থ শরীর নিয়ে। উর্বির চোখের ইশারায় আমিরুন ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি গিয়ে বিছানার এক পাশে বসে নাবিলের মুখের দিকে তাকায়। নাবিল নড়ে চড়ে বসে। উর্বি বলতে থাকে, তোমার মনে হচ্ছে আমি তোমার পাপাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি, দেননি? উর্বির প্রশ্নের সাথে সাথে নাবিল পাল্টা প্রশ্ন করে কর্কশ কণ্ঠে। উর্বি ম্লান হেসে দৃঢ়ভাবে বলে ওঠে, না, দেইনি। নাবিল উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি বলতে থাকে, আমি তো শুধু তোমার পাপার জীবন থেকে একটুখানি জায়গা নিয়েছি, যেরকম তোমাদের 3 ভাই বোনের জীবন থেকে একটু একটু করে জায়গা নিতে চাই। নাবিল চুপ করে আসে। উর্বি বলতে থাকে, আমি রাওনাব করিমের 3 সানাকে ভয়ঙ্কর পছন্দ করি, স্নেহ করি, কারণ দে বিলংস টু রাওনাব করিম। তাদের দূরে সরিয়ে দেব। কথাটা বলে উর্বি উঠে দাঁড়ায়। বার্লির বাটিটা তুলে নিয়ে নাবিলের একটা হাত ধরে বাটিটা নাবিলের হাতে রাখতে রাখতে বলে, বাবা, কিছু কিছু সম্পর্কের সমীকরণ কখনো মেলানো যায় না। তোমার আমার সম্পর্কটাও সম্ভবত সেরকম। খেয়ে নাও, নিশ্চিন্ত মনে খাও। তোমাদের পাপা তোমাদেরই আছেন, তিনি একজন শুদ্ধ মানুষ, কারো প্রতি অবিচার করেন না। তোমাদের মাম্মার প্রতিও করেননি। কাল সারা রাত তোমাদের পাপা ঘুমাননি, নামাজ আদায় করেছেন নিভৃতে। তার প্রার্থনায় কে ছিল তা আমি জানি না, তা তুমিও জানো। কথাটা বলে উর্বি চলে যায়। নাবিল হাতের বার্লির বাটির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। আদালত চত্বরে রওনা আফ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ঘুরে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দেয় উর্বির দিকে। উর্বি আতঙ্কিত মুখে চারদিকে তাকিয়ে আছে। রাওনাব তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে বলে, এসো। উর্বি অস্ফুট স্বরে বলে, শর্মির পাপা, আমি আছি। উর্বিকে থামিয়ে দিয়ে রাওনাব বলে। উর্বি রাওনাবের হাতে হাত রেখে গাড়ি থেকে নামে। ঠিক সেই মুহূর্তে একটা পুলিশ ভ্যান এসে আদালত প্রাঙ্গণে থামে। আদালত প্রাঙ্গণে আজ প্রচুর ভিড়, অসংখ্য কেসের শুনানি আজ। পুলিশ ভ্যানটাকে দেখে উর্বি চমকে উঠে রাওনাফের পেছনে গিয়ে দাঁড়ায়। রাওনাফ উর্বির ঘাবড়ে যাওয়ার মুখটা অবলোকন করে পুলিশ ভ্যানের দিকে তাকায়। কনস্টেবল ভ্যান থেকে আসামি নামায়। রাওনাফ নিচু গলে উর্বিকে বলে, অন্য কেসের আসামি। উর্বি অসহায় ভঙ্গিতে রাওনাফের দিকে তাকায়। রাওনাফ ঠান্ডা গলায় বলতে থাকে, মুখোমুখি হতেই হবে। কথাটা বলে রাওনাফ উর্বির হাত ধরে এগিয়ে যায় দালানের দিকে। এজলাসে প্রায় 50 লোক। গরমে ঘেমে নেমে সবাই একাকার। মাথার উপরে যে ফ্যানগুলো ঘুরছে সেগুলো বাতাস দিচ্ছে কম, আওয়াজ দিচ্ছে বেশি। উর্বির প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, ধীরে ধীরে অসুস্থ বোধ করছে সে। উচ্ছ্বাসকে এখনও এজলাসে হাজির করা হয়নি, তবে উচ্ছ্বাসের বাবা এসেছে। চুপচাপ নিজের পেছনে 2জন দেহরক্ষী দাঁড় করিয়ে বসে আছে। মাথা তুলে উর্বির দিকে এক পলক তাকিয়েছিল, আর তাকায়নি। বিচারক আসনের মাথার ওপর ফ্যানটা ঘুরছে ঘটর ঘটর করে। বিচারক নেই, একাধিক আইনজীবী এবং অন্যান্য দাপ্তরিক কর্মজীবী। বিচারকের টেবিল পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের আসন। একটি মামলার জন্য একাধিক আইনজীবী, কে কোন পক্ষের বোঝা মুশকিল। উর্বি কিছুই জানে না, শুধু রাওনাব একজনের সাথে হ্যান্ডশেক করে কিছুক্ষণ কথা বলেছিল বিধায় উর্বি বুঝতে পারছে উনি বাদী পক্ষের। আইনজীবীদের ত্রিপক্ষীয় হট্টগোলে গম গম করছে এজলাস। এমন সময় বিচারক হন্তদন্ত হয়ে এজলাসে প্রবেশ করে নিজ আসন গ্রহণ করে টেবিলে কলম দিয়ে ঠুকঠুক আওয়াজ তুলতেই পুরো এজলাস নিস্তব্ধ হয়ে যায়। 2জন আইনজীবী নিজেরা পরামর্শ করে পুলিশ ইন্সপেক্টর দীপঙ্করকে ইশারা করে। দীপঙ্কর বেরিয়ে যায় এজলাস থেকে এবং কিছু সময় পরে 2জন কনস্টেবলকে নিয়ে উচ্ছ্বাসকে এনে কাঠগড়ায় দাঁড় করায়। উর্বি মুখ ঘুরিয়ে মাথা নিচু করে রাওনাফের হাত খামছে ধরে। হঠাৎ উর্বির অস্বাভাবিক আচরণ দেখে রাওনাফ কাঠগড়ার দিকে তাকাতেই উচ্ছ্বাসকে দেখতে পায়। রাওনাফের দৃষ্টি শান্ত। সে উচ্ছ্বাসকে কিছুক্ষণ দেখে নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখে উর্বির পিঠে একটা হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কোনো ভয় নেই। উচ্ছ্বাস রাওনাফ আর উর্বির দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি কোনো অনুভূতি ব্যক্ত করছে না তার। খুবই শান্ত 2 চোখের চাহনি। পরনে তার সাদা টি শার্টের ওপরে একটা নেভি ব্লু শার্ট, বোতামগুলো একটিও লাগানো নেই। চেহারা দেখে তার ক্লান্তি বোঝার কোনো উপায় নেই। দাঁড়িয়ে আছে টান টান হয়ে।
উর্বি ছটফট করছে, সেখান থেকে যেতে চায়। একটিবারের জন্য কাঠগড়ার দিকে দৃষ্টি দেয় না সে। রাওনাপ এক হাত দিয়ে আঁকলে ধরে তাকে। সকল প্রমাণাদি পেশ করা হয়। বিচারক খুবই মনোযোগের সাথে ফাইল পড়েন। উচ্ছ্বাসের নামে মোট 3টি চার্জ ছিল: হত্যার চেষ্টা এবং নারী নির্যাতন। সকল প্রমাণাদি ছানবিন করে বিচারকের রায়ে উচ্ছ্বাসের সর্বমোট 16 বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তার সাথে অর্থ জরিমানা। উচ্ছ্বাস চুপচাপ উর্বির দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। সাখাওয়াত চৌধুরী দুচোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে সাথে সাথে নিঃশব্দে কেঁদে ওঠে। হঠাৎ করে উচ্ছ্বাস এজলাসের সবাইকে ভড়কে দিয়ে হেসে ওঠে পাগলের মতো। বিচারক নিজের কলম সরিয়ে উচ্ছ্বাসের দিকে তাকায়। রাওনাপ চুপচাপ তাকিয়ে আছে উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস কিছু সময় হেসে জজের দিকে তাকিয়ে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, আচ্ছা, আপনাদের আইনে বেঈমানের শাস্তি কি? তারা পৃথিবীতে উন্মুক্ত ঘুরে বেড়ায়, সুখী হয় কেন? উর্বি মাথা তুলে উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাস জজের থেকে দৃষ্টি সরিয়ে উর্বির দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, বেঈমানের কোনো শাস্তি হয় না। উর্বি কাঁপছে। রাওনাপ দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। ভরা এজলাসেই সবার সামনে চেঁচিয়ে উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে বলে ওঠে, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, স্কাউন্ড্রেল। জজ টেবিলে কলম ঠুকে রাওনাপকে উদ্দেশ্য করে বলে, ডক্টর খান, এটা কোর্ট, বিহেভ ইয়োর সেলফ। রাওনাপ পুনরায় বসে পড়ে। উর্বি মাথা নিচু করে শাড়ির আঁচল চেপে ধরে বসে আছে। তার মাথা ঘুরছে। রাওনাপ উর্বিকে আগলে ধরে। উচ্ছ্বাস পুনরায় বলে ওঠে, তুমি নিজেও জানো তুমি বেঈমান, তাই চোখ তুলে তাকানোর সাহস নেই, তাই না? উর্বি রাওনাপের হাত খামছে ধরে। রাওনাপ আবারও উচ্ছ্বাসের ওপর চেঁচিয়ে ওঠে, আফসোস, নিজের অসুস্থতা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারছো না তুমি। আমি আমার পরিবারকে ভালোবাসি, নয়তো আমার স্ত্রী কন্যার গায়ে হাত তোলার শাস্তি আমি নিচে দিতাম। জজ রাওনাপকে চুপ করিয়ে দিয়ে কেসের শুনানি দিয়ে উঠে দাঁড়ায়। উচ্ছ্বাস উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি রাওনাপের বাহুতে মুখ লুকিয়ে বসে আছে। রাওনাপ তার হাত ধরে আছে। উচ্ছ্বাস হঠাৎ ডুকরে কেঁদে উঠে। এজলাসে উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে। কনস্টেবল দুজন এসে উচ্ছ্বাসকে কাঠগড়া থেকে নামিয়ে দেয়। উচ্ছ্বাস বলতে থাকে, খুব বেশি কষ্ট হয়ে যেত আমার হয়ে থাকলে উর্বি। দীপঙ্কর উঠে গিয়ে উচ্ছ্বাসকে ধরে, টানতে টানতে নিয়ে যায় এজলাসের বাইরে। সাখাওয়াত চৌধুরী উঠে দ্রুত ছেলের কাছে যায়। ছেলের সাথে মুক্ত বাতাসে সে সাক্ষাৎ করবে বলে। উর্বি যেই যে মুখ লুকিয়েছে সেই আর কোনো সারা শব্দ করেনি। রাওনাপ ভেবেছে ভয়ে কুঁকড়ে গিয়েছে, তাই সে ওভাবেই আগলে ধরে রেখেছে। উচ্ছ্বাসকে এজলাস থেকে নিয়ে যাওয়ার সাথে সাথে রাওনাপ ধিমি আওয়াজে উর্বিকে ডাকে, উর্বি। উর্বি সাড়া দেয় না। রাওনাপ দুহাতে উর্বিকে নিজের থেকে আলগা করে দুহাতে মুখ আগলে ধরে মুখের দিকে তাকিয়ে দেখে উর্বি অবচেতন হয়ে গিয়েছে। 208 নম্বর কেবিনের বদ্ধ কামরায় একটা বেডে টানটান হয়ে শুয়ে আছে উর্বি। তার দু চোখ বন্ধ। এটি মূলত হসপিটালের রেডিওলজি বিভাগের কামরা, যেখানে সবসময় দুজন বিশেষজ্ঞ ডাক্তার থাকেন। তবে আজ রাওনাপ নিজেই উর্বির ইউএসজি করেছে। সে বসে আছে আল্ট্রাসাউন্ড স্ক্যানারের সামনে। তার সামনে থাকা মনিটরে নিজের সন্তানের উপস্থিতি অবলোকন করে রাওনাপ ঠোঁট বাঁকিয়ে হাসে। এই ব্যাপারটা সে প্রচণ্ড উপভোগ করেছে নাবিল, সাইমি আর শর্মির বেলাতে। সীমালার ইউএসজি সব সময় সে নিজেই করত। হসপিটালে আল্ট্রাসাউন্ডের কামরায় সব সময় ওয়াইফের সাথে হাজব্যান্ডকে থাকতে দেয়া হয় রাওনাপের নির্দেশে। রাওনাপ বিশ্বাস করে 9 মাস ধরে একটা নারী শুধু একটু একটু করে মা হয় না, বরং পুরুষও একটু একটু করে বাবা হয়। তাই দুজনে মিলে উপভোগ করা উচিত সবকিছু। হাতে ট্রান্সডিউসারটা উর্বির তলপেটের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে সন্তানের সার্বিক অবস্থা নিশ্চিত করছে সে। কামরায় তারা দুজন ব্যতীত আর কেউ নেই। রাওনাপই টুকটাক কথা বলছে। উর্বির থেকে কোনো জবাব আসে না। লোয়ার অ্যাবডোমেন খিঁচিয়ে থেকো না, আমার অসুবিধা হচ্ছে, বিজি। মনিটরে দৃষ্টি রেখে রাওনাপ বলে। উর্বি হাত পা ছড়িয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে। রাওনাপ হাত থেকে ট্রান্সডিউসারটা সরিয়ে রেখে বেবির ইমেজ প্রিন্ট করে উর্বিকে দেখাবে বলে।
চোখ থেকে রিডিং চশমা খুলে ফেলে সে, তারপর উর্বির দিকে তাকায়। দু চোখ বন্ধ মেয়েটার। কোর্টে অবচেতন হওয়ার পরে সরাসরি এখানে নিয়ে আসা হয়েছে। জ্ঞান ফিরেছে, ঘণ্টাখানেক হয়ে গিয়েছে, অথচ এখন অবধি একটি কথা বলেনি। রানব খেয়াল করেছে এমনিতেও সবসময় ঠিকই থাকে, তবে অতীত সম্পর্কিত বিষয়ের মুখোমুখি হতে গেলে মেয়েটা ভয়াবহ মানসিক চাপে পড়ে যায়, তারপর জ্ঞান হারায়। রানব উঠে দাঁড়ায়, টিস্যু পেপার দিয়ে উর্বির তল পেটে লেগে থাকা লিকুইড মুছিয়ে দিয়ে উর্বির পেটিকোটের ফিতে ঠিক করে লাগিয়ে শাড়ির কঁচিগুলো কোমরে গুঁজে দেয়। উর্বি চোখ মেলে রানবকে দেখে। রানবের মুখভঙ্গি শান্ত, বরাবরের মতোই। রানব উর্বির একটা হাত ধরে আর একটা হাত মাথার নিচে রেখে বলে, এখন উঠে বসো, সরাসরি উঠবে না, আগে কাঁথ হও খানিকটা, তারপর ওঠো ধীরে ধীরে। উর্বি উঠে বসে। রানব এক গ্লাস পানি দেয় উর্বির হাতে। উর্বি গ্লাসের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়, সরিয়ে নেয় হাতের গ্লাসটা সরিয়ে রেখে রানব উর্বির মুখোমুখি দাঁড়িয়ে হাত বাড়িয়ে উর্বির থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে উর্বির চোখে চোখ রাখে। তারপর একটা চেয়ার টেনে মুখোমুখি বসে। উর্বি তাকিয়ে আছে। রানব নিচু স্বরে বলে, মাথার কোন পোকাটা কিলবিলি উঠল আমাকে বলো, সরিয়ে দেই। উর্বি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার 7 বছরের মৃত্যু যন্ত্রণা একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা হলো বেঈমান। ভালোবেসে আটকে রাখতে আরও অনেক উপায় আছে। সে বেছে নিল প্রেয়সীকে কুলুষিত করে তাকে বাধ্য করা থাকতে। সম্পর্কটাকে এতটাই সম্মান করত যে প্রেয়সীর অসম্মান করতেও দুবার ভাবেনি। তখন আমার বুক ফাটা আর্তনাদও তার কানে পৌঁছায়নি। রানব হাসে। উর্বি তার দিকে অবাক হয়ে তাকায়। রানব হাসি থামিয়ে বলে, হাসছি কেন জানো? তুমি বরাবর একই রকম থেকে যাবে, তোমার কোনো উন্নতি হবে না যতক্ষণ দোষ না তোমার ছিল। তার থেকে বেশি লাঞ্ছিত হয়েছ তুমি নিজের দোষে। এই যে আজও নিজের জবাবগুলো ওর মুখের ওপর দিয়ে এলে না, জ্ঞান হারিয়ে ফেললে, আর এখন আমার সামনে নিজেকে প্রশ্নবিদ্ধ করছো, যেখানে আমার কাছে কোনো জবাবদিহিতার কোনো প্রয়োজন নেই। সত্যি কোনো দোষ ছিল না আমার। প্রশ্নটি করে উর্বি তাকিয়ে আছে রানবের দিকে। রানব শুকনো হাসি হাসে, তারপর বলে ওঠে, তা তো আমি জানি না। উর্বি জানে ঘটনাগুলো উর্বির সাথে ঘটেছে। উর্বি চেঁচিয়ে বলতে থাকে, না, ছিল না, কোনো দোষ ছিল না। আমি চেয়েছিলাম তাকে শোধরাতে, চেষ্টা করেছিলাম, তারপর যখন ব্যর্থ হলাম তখন হাতটা ছেড়ে দিয়েছিলাম। তাহলে দোষ নেই? ঠান্ডা গলায় বলে রানব। কিছুক্ষণ পরে আবার বলে ওঠে, এখন অস্বস্তি হলে চলো, ও এখনো পুলিশ কাস্টাডিতে আছে, জেলখানে নেওয়ার আগে তোমার জবাবটা দিয়ে আসবে। সবসময় তো চুপ করে থাকলে, আজ ওকে কিছু কথা শুনিয়ে দিয়ে আসবে, চলো। উর্বি চুপ থাকে। রানব হাসতে থাকে। তারপর কিছুক্ষণ পর শুকনো মুখটা করে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তোমাকে একজন মানুষ প্রশ্নবিদ্ধ করলো মাত্র, আর আমাকে রোজ রোজ দুনিয়ার মানুষ প্রশ্নবিদ্ধ করে। উর্বি রানবের দিকে তাকায়। রানব বলতে থাকে, মানুষের চোখে তোমার প্রতি আমার অনুভূতি আশাটাকে, সীমালার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসাকে পানসে করে দিয়েছে। সেদিন বন্ধুদের মধ্যেও একজন মজার ছলে বলে ফেলেছে, এরকমটা আমি সবসময় ফেস করি উর্বি। করতে হবে, তাই বলে কি সীমালার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ফিকে হয়ে যাবে? মানুষ তোমাকে বিচার করবে উর্বি, কিন্তু যেহেতু নিজের অনুভূতি নিজেকে বয়ে বেড়াতে হয়, সেহেতু নিজের অনুভূতির বিচার তুমি নিজে করে ফেললে যে ফলাফল পাবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে। তুমি নিজের অনুভূতি বিচার করে দেখেছ তুমি উচ্ছ্বাসের এই অবস্থার জন্য দায়ী নও, তাহলে তুমি দায়ী নও। মানুষ তো তোমাকে কাঠগড়ায় তুলবেই উর্বি। আমি রোজ উঠি চেনা পরিচিত মানুষের চোখে, আমার অবুঝ ছেলেটির চোখে, আর এমনিতেও মানুষ হিমালয়ের স্থানে নিজেকে বসিয়ে আমাকে অযোগ্য বেঈমান স্বামী বলবে, আর উর্বির স্থানে নিজেকে বসিয়ে আমাকে যোগ্য স্বামী বলবে। কেউ একটাবার কেউ রানবের স্থানে নিজেকে বসিয়ে দেখবে না। তাই নিজের অনুভূতি নিয়ে জবাবদিহিতা আমি মানুষকে করতে বাধ্য নই। তুমিও বাধ্য নও মানুষের কাছে কৈফিয়ত দিতে। রানব থামে। উর্বি তাকিয়ে আছে মানুষটার দিকে, তারপর বলে ওঠে, রানবের সম্পর্কে অনুভূতি কি জানাবো? রানব বলতে থাকে, তুমি জানো,
যেখানে কার স্থানে বসিয়ে দেখব, নিজেকে কার স্থানে বসিয়ে দেখব? সীমালার। বলো। সীমালা খুব ভাগ্যবতী। কেন বলছো? আমি তো অবিচার করেছি তার প্রতি মানুষের চোখে। অবিচার করেও যার কাছে প্রতিদিন আপনি জবাবদিহিতা করেন, নিজের অজান্তেই এক সমুদ্র অপরাধ বোধ নিয়ে বাচ্চাগুলোর সামনে তাদের মাম্মার গল্প বলেন। এমন প্রতারক স্বামী কজন পায়, যার দীর্ঘশ্বাস নাম জপে তার, যার সাথে সে অবিচার করেছে। রওনাপ এক দৃষ্টে তাকিয়ে আছে উর্বির দিকে। কিছু সময় পরে বলে ওঠে, আর উর্বির জায়গায় বসে কি দেখলে? উর্বি এই লোকটাকে ডিজার্ভই করে না, একদমই করে না। এই অসম সম্পর্কটি আদতে একটি অসম সম্পর্ক, শুধু অসম বয়সের নয়, অসম মানসিকতার। একজন শুদ্ধ পুরুষকে ভাগ্যক্রমে পেয়ে গিয়েছে একজন আত্মকেন্দ্রিক, লোভী, স্বার্থপর মেয়ে। কথাগুলো বলতে বলতে টপ টপ করে উর্বির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। রাওনাফ বলতে থাকে, আর রাওনাফের স্থানে নিজেকে বসে কি দেখতে পাচ্ছ? উর্বি নিশ্চুপ কেঁদে যাচ্ছে। রাওনাফ বলে, বলো। উর্বি রাওনাফের বুকে ঝাঁপিয়ে পড়ে রাওনাফের শার্ট খামচে ধরে থাকে চুপচাপ। খানিক বাদে আটকে আটকে বলে, ধৃষ্টতা নেই আমার এই মানুষটার স্থানে নিজেকে বসিয়ে তার অনুভূতি ব্যাখ্যা করা, শুধু বলবো মাথায় মনে জায়গা না হলেও পায়ে একটু স্থান চাই এই মানুষটার। আমার মতো স্বার্থপর মেয়েকে আপনার মতো করে শাস্তি কেউ দিতে পারবে না শর্মির পাপা। রাওনাপ ম্লান হাসে উর্বি কাছে একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। এক হাত উর্বির মাথায় রেখে রাওনাপ একটা গভীর নিঃশ্বাস ফেলে। উর্বির মাথাটাকে বুকের সাথে চেপে ধরে বলতে থাকে, স্বার্থপরতার শাস্তি পেতে চাও নিজের মনের মতো করে, আসলে স্বার্থপর তুমি। মোট ৩,৮৩৭ টাকা। খুচরো টাকাগুলো পরপর ৩ বার গুনেও অর্থের পরিমাণ বাড়ানো কিংবা কমানো গেল না। মোট টাকা ৩,৮৩৭। শর্মির অর্থায়ন, যা সে গত 4 মাস ধরে জবে থেকে স্কুলে যাওয়া শুরু করেছে, সেদিন থেকে নিজের পকেট মানি থেকে বাঁচিয়ে জমিয়ে রেখেছে। এই টাকাগুলো শর্মির কাছে বিশাল কিছু, কারণ শর্মি একটা বিশাল পরিকল্পনা করেছে। স্বামী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতেই শর্মি তার দিকে তাকিয়ে খিকখিক করে হেসে উঠে বলে, ৩,৮৩৭ টাকা হবে? আমার কাছেও 5,000 আছে, মোট 8,000ই হয়ে যাবে। শর্মি তার 4 ইঞ্চির মতো লম্বা চুলগুলোকে রাউন্ড হেয়ার ব্যান্ড দিয়ে পেছন ঠেলে রেখেছিল। ব্যান্ডটাকে একটানে সরিয়ে মাথাটাকে এদিকে ওদিকে দুলিয়ে নিজের সিল্কি চুলে আঙুল চালাতে চালাতে বলে, আপু আমরা ভিডিও গেমস সেট কিনি। সেদিন ঝুমুর খালামণির ছেলে প্রান্তর জন্য ওর বাবা একটা নিয়ে এসেছে, দেখলাম লেটেস্ট একেবারে। স্বামী মুখে চক্রান্ত শব্দ করে বলে, তোর মাথায় সবসময় গোবরই থাকবে মাথা মোটা, বেবিকে জন্মেই ভিডিও গেমস দিয়ে খেলবে? কি খাস রে তুই? শর্মী লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকাতে চুলকাতে বলে, তাও ঠিক, তবে আমরা দেবটা কি? দাদু গোল্ড দেবে, চাচু চাচিরা গোল্ড দিবে, ফুপিরা গোল্ড দেবে, আমরা কি দেব? গোল্ড তো দেব না। তুই আমার কাছে টাকাটা দে, আমরা কি দেব সেটা পরে দেখতে পাবি। এমন সময় হন্তদন্ত হয়ে নাবিল ওদের ঘরে ঢোকে। তাড়াহুড়ো করে স্বামীকে বলে, আন্ডা বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করতে করতে মাথা ধরিয়ে ফেলেছে, আমার হেডফোন খুঁজে পাচ্ছি না কোথাও, তোরটা দে। শর্মি মাথা নেড়ে তার হেডফোন খুঁজতে থাকে। শর্মি টাকাগুলো নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শর্মির হাতে টাকাগুলো দেখে নাবিল বলে, এসব কি? আমার। দেখে তো মনে হচ্ছে ভিক্ষে করেছিস, সব খুচরো নোট। কথাটা বলে নাবিল হেসে দেয়। শর্মি তেতে উঠে বলে, জমানো টাকা, বুঝতে পেরেছি, চেঁচাচ্ছিস কেন? অভদ্র হয়েছিস, এসব তোদের নতুন মায়ের শিক্ষা। শর্মি কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। বিরক্তিকর একটা ছেলে, একবার নতুন ভাই পৃথিবীতে আসুক শর্মি পাত্তাই দেবে না এই ভাইটাকে। নাবিল বলতে থাকে, কি করবি এত টাকা দিয়ে? চল পিৎজা অর্ডার করি। নাবিল টাকাগুলো মজার ছলে ছিনিয়ে নিতে যায়। শর্মি 2 কদম পিছিয়ে গিয়ে বলে, নতুন ভাইয়ের জন্য গিফট কিনবো। নাবিল থেমে যায়। শর্মির মুখের দিকে তাকায়, তারপর কপাল কুঁচকে বলে ওঠে, যত সব। নাবিল, বিহেভ ইয়োরসেলফ। শর্মি ধমকে ওঠে। নাবিল বলে ওঠে, এসব আদিক্ষেতে আমার ভালো লাগে না। শর্মি বলে ওঠে, ভাইকে তুমি আদর করবে না? নাবিল শর্মির দিকে তাকিয়ে বলে, কোন দুঃখে? আমাদের ভাই তাই,
আমার কেউ না, ও পাপা আর তার বউয়ের বেবি আমার কেউ না, বুঝেছিস তোরা? আমার কেউ না, কেউ না, কেউ না, তোরা যা ইচ্ছে কর, আমাকে টানবি না এসবে। তোর জানতে চাস কেন আগ বাড়িয়ে ফালতু ছেলে? চেঁচিয়ে ওঠে শাইমি। শর্মি আহত গলায় নাবিলকে বলে, তুমি সত্যি আদর করবে না ভাইকে? জীবনেও না, কখনো না, যত সব। কথাটা বলে নাবিল শাইমির হাত থেকে থাবা মেরে হেডফোনটা নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। শর্মি আর শাইমি একে অপরের দিকে তাকিয়ে থাকে মুখ শুকনো করে। আজ তারিখ কত? 5 না হয় 6। এমন হচ্ছে গত 3 মাস থেকে। কিছু মনে রাখতে পারছে না উর্বি। যত সময় ঘনিয়ে আসছে ততই তার জ্ঞান হোশ হারাচ্ছে সে। সময়ের তাল খুঁজে পায় না। আজ কিবার মনে করতে পারে না। শুধু বিছানায় শুয়ে হাঁসফাঁস করতে থাকে। বেশিরভাগ সময় কাটে তার খোলা বারান্দায়। হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে ছোট নকশি কাঁথাটা তুলে নেয় সে। এটা সে অর্ধেকটা সম্পূর্ণ করেছে, তারপর অলসতার জন্য করেনি। 2-3 দিন ধরে পড়ে আছে টেবিলের উপর। অবশ্য রাওনাপ এসব দেখলে খুব রেগে যায়, তাই রাওনাপ বাড়িতে থাকাকালীন সময়টাতে উর্বি হাত লাগায় না এসবে। বাড়ি থেকে তহুরা অসংখ্য নকশি কাঁথা সিলিয়ে পাঠিয়েছে। উর্বি হাত বাড়িয়ে ফোনটা তুলে নেয়। ও বাড়ির লোকগুলোর সাথে উর্বির কথা হয় না, অনেক দিন হয়ে গিয়েছে। তাই উর্বি ফোন লাগায় রেজাউলের কাছে। ওপাশ থেকে রেজাউল ফোনটা রিসিভ করে বলে ওঠে, ভুল করে ফোন দিলি? উর্বি হাসে মুখে বলে, হ্যাঁ। রেজাউল বলতে থাকে, মা খুব দেখতে চাইছে তোকে, তো নিয়ে এসো। কেন আসছো না এখনো তোমরা? মায়ের ইচ্ছে একেবারে নাতি নাতনির মুখ দেখবে গিয়ে, আর এদিকেও অনেক কাজ আছে। তোর শ্বশুরবাড়ির জন্য এটা সেটা কত কিছু প্রস্তুত করছে, নিয়ে যাবে বলে। নাতি নাতনির জন্য তার জমানো টাকা দিয়ে একটা আংটি গড়েছে। উনি রাগ করবে ভাইয়া শুনলে, এসবের প্রয়োজন নেই। আছে মা প্রথমবারের মতো নানি হচ্ছে, তার আনন্দটুকু বোঝ। উর্বি হাসে। তহুরা রেজাউল কবিরের হাত থেকে ফোন নিয়ে অনেকটা দূরে গিয়ে ফিসফিসিয়ে বলে, কোনো অসুবিধা বুঝিস? না ভাবি, ঠিকঠাক সব। শোন, আমরা 2 দিন আগেই চলে আসবো সবাই, উপমাও যাবে। তুই ঘাবড়াস না, অসুবিধা ঠেকলে রাওনাপ ভাইকে জানাবি। পারিস তো মুখে তালা লাগিয়ে বসে থাকিস? ওনাকে কিছু জানাতে হয় না ভাবি, উনি আমার জানার আগে সব কিছু জেনে যায়। ফোনের ওপাশে থাকা তহুরা দেখল না কথাটা বলতে গিয়ে উর্বির চোখে মুখে কত রাজ্যের লজ্জা এসে ভিড় করেছে। তোরা জবাব দেয়, ডাক্তার স্বামী পেয়েছিস, আর এদিকে তোর ভাইকে দেখ। যদি বলি শুনছো আমার শরীরটা কেমন করছে, বলে একটা নাপা খেয়ে নাও। উর্বি হাসে ভাবির কথায়, হাসে তহুরাও। কথায় কথায় 38 মিনিট কাটিয়ে ফোনটা কেটে দেয় উর্বি। ফোনের স্ক্রিনে আজকের তারিখটা দেখে, আজ মার্চের 7 তারিখ। উর্বির ডেলিভারির তারিখ ইউএসজির রিপোর্ট অনুযায়ী 17 তারিখ। এখনো হাতে 10 দিন বাকি। ফোনটা রেখে উর্বি ধীরে ধীরে নিজের পেটে হাতটা রেখে আয়নার দিকে ঘুরে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে নিজেকে। এতগুলো মাসে উর্বির শারীরিক গঠন এবং চেহারার সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। রাওনাফের তার প্রতি যত্নের পরিমাণ বেড়েছে দ্বিগুণ। শর্মি শাইমির আন্তরিকতা বেড়েছে বহুগুণ। যেটা কখনো বদলায়নি সেটা হচ্ছে নাবিল উর্বির সম্পর্ক। না উন্নতি ঘটেছে না অবনতি। উর্বি একটা দীর্ঘশ্বাস ফেলে। দোতলার লিভিং রুমে আজমেরি আর রুমার বাচ্চারা হইচই করে ক্যারাম খেলছে। গোটা রওশন মঞ্জিল গম গম করছে। চট্টগ্রাম থেকে মোহনা সাফিল এসেছে, অন্তরা সামিল এসেছে। মোহনার ভাইয়ের বিয়ে উপলক্ষে এবারে সবাই নিমন্ত্রিত। তাই আজমেরি রুমাও যার যার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে। উর্বি আয়নার সামনে থেকে সরে দাঁড়ায়। আজ রাওনাফের লাঞ্চের আগে বাড়িতে ফেরার কথা, এখনো ফেরেনি। দিন দিন লোকটা ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছে। অবশ্য তাতে পরিবারকে সময় দেওয়ার খুব একটা ব্যাঘাত ঘটে না। উর্বি একটা সুতি কাপড়ের ম্যাটারনিটি পোশাক পরে আছে। ঘর থেকে বেরোনোর আগে সে ওড়না দিয়ে পেটটাকে ভালো করে ঢেকে নেয়। এভাবে বাড়ি ভর্তি মানুষ, ননদদের স্বামীরা, দুজন দেবর, এদের সামনে হেঁটে বেড়াতে ভীষণ লজ্জা লাগে তার। তাই সে সকাল থেকে ঘর থেকে বেরোয়নি। কিন্তু এভাবে কতক্ষণ ঘরে থাকা যায়? সবাই কিচেনে কত মজা করছে, হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে মেহমানদের বাড়ি থেকে। সবাই কাল মোহনার বাপের বাড়িতে যাবে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে।
তাই সব পরিকল্পনা করে নিচ্ছে। ওড়নায় মাথা টেনে উর্বি ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে যায়। উর্বি আর রাওনাফ দোতলা থেকে নিচতলায় নাবিলের ঘরের পাশের ঘরটিতে শিফট করেছে। আরও 3 মাস আগে এই অবস্থায় উর্বির সিঁড়ি ভাঙা, সেফ না তাই। দরজার বাইরে পা রাখার আগে রাওনাফ হুট করে ঘরে ঢুকে পড়ায় উর্বির সাথে ধাক্কা লেগে যায় তার। মুহূর্তেই শক্ত হাতে উর্বিকে আগলে নেয় রাওনাফ। উর্বি হাঁপাচ্ছে, কিছুটা ভয় পেয়েছে সে। রাওনাফ উর্বিকে দাঁড় করিয়ে বলতে থাকে, দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছিলাম না তো। কথাটা বলে উর্বি রাওনাফের ক্লান্ত মুখটার দিকে তাকায়। মার্চের গরমেই ঘেমে নেমে একাকার রাওনাফ বরাবর ছিল মেদহীন একজন পুরুষ। এই কমাসে স্বাস্থ্য যেন আগের থেকেও কিছুটা কমেছে। চেহারায় খানিকটা মধ্যবয়সী ছাপ তো আছে, কিন্তু বডি দেখে কখনোই রাওনাফের বয়স আন্দাজ করা যায় না। যেসব পুরুষ খুব আরামে থাকে 40-এর পরে তাদের মুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে ডক্টর খানের জীবনে আরাম বলতে তো কিছুই নেই, শুধুই ছোটাছুটি পরিশ্রম। তার উপর উর্বি নামের আস্ত একটা ঝামেলা কাঁধে তার, তাই সে ফিট। রাওনাফ বলতে থাকে, এক্ষুনি পড়ে যেতে। উর্বি বলে, আমি ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসছি, দুপুরে যা গরম পড়তে শুরু করেছে, আপনি ফ্রেশ হন। উর্বি ঘর থেকে বেরোতে গেলে রাওনাফ তার হাত টেনে ধরে। উর্বি রাওনাফের দিকে তাকায়। রাওনাফ টেনে উর্বিকে বিছানে বসিয়ে দিয়ে বলে, প্রয়োজন নেই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উর্বি হাসে। রাওনাফ উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমাকে এখন আর হাসের ছানা লাগছে না? কি লাগছে তবে? বলবো না, রেগে যাবে। আপনাকে কেমন লাগছে বলবো? বুড়ো লাগছে, আই নো। উর্বি মাথা নেড়ে বলে, হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম অফ 3 চাইল্ড 4 চাইল্ড। উর্বিকে শুধরে দেয় রাওনাফ। রাওনাফের কথায় উর্বি মাথা নিচু করে মুচকি হাসে। রাওনাফ টাইয়ের নট খুলতে গেলে উর্বি উঠে গিয়ে দরজা নিজে খুলে দেয়। সে তাকিয়ে আছে উর্বির দিকে, বলে, মেয়েরা তাদের ভাইয়ের জন্য একটা টয় সেট অর্ডার করেছে, তোমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে। ওরা যখন জানবে ওদের ভাই না বোন আসবে, তখন ওরাই সারপ্রাইজড হয়ে যাবে। আমাদের উচিত ওদের সাথে শেয়ার করা। উর্বি মাথা নেড়ে বলে, না, বলবো না, দেখি দুটোতে কি করে। রাওনাফ হাসতে হাসতে বলে, তোমার স্বভাব থেকে বাচ্চামো গেল না। উর্বি বলে, আপনার স্বভাবে এত লাই মিশে আছে তাই। ফ্রেশ হয়ে বিছানাকে এলিয়ে দিয়ে হসপিটালে। রাওনাফ বলে, আমি 3 দিন হসপিটাল যাচ্ছি না। ওমা, কেন? মোহনার বাপের বাড়ি থেকে এত করে বলল সবার যাওয়া উচিত। আমি ভাবছি আমি থেকে যাবো বাড়িতে, তোমার কাছে সবার আনন্দ কেন নষ্ট করব? আর আপনার আনন্দ? প্রশ্নটা করে উর্বি তাকিয়ে থাকে রাওনাফের দিকে। কয়েক মুহূর্ত পরে রাওনাফ বলে, ম্লান হাসে একটা হাত বাড়িয়ে উর্বিকে বলে, এদিকে এসো। উর্বি দরজা চাপিয়ে দিয়ে রাওনাফের কাছে এগিয়ে যায়। রাওনাফ আদুরে হাতে উর্বিকে আগলে নিয়ে তার একটা হাত উর্বির পেটের ওপর রেখে বলে, আমার আনন্দ এখানে। আসসালামু আলাইকুম। আর মনে হয় 1 বা 2 পর্ব হবে। এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনারা সবাই কেমন আছেন তাও কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। আর প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যার যেটা ভালো লাগে সেটা করে ফেলুন। আর আমাকে একটু মোটিভেট করুন। আসসালামু আলাইকুম।